আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপার থেকে হিস্টোরি পেজ নম্বর 227 থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওতেই কিন্তু আমি এর আগের সেটগুলো সম্পূর্ণ 2 নম্বরের সলিউশনগুলো করে কিন্তু দেখিয়েছি। তাই যারা এখনও দেখোনি ওই ভিডিওগুলো অবশ্যই কিন্তু এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নেবে, কারণ দেখে নিলে কী হবে, তোমরা কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো পেয়ে যাবে। এবং তোমরা সবাই জানো এবিটিএ থেকে কিন্তু 65 থেকে 70% নাম্বার কিন্তু কমন আসে। তাই অবশ্যই মন দিয়ে ভালো করে এই কোশ্চেনগুলো দেখে নেবে। চলো শুরু করা যাক। আর এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে, আর তার সাথে সাথে অবশ্যই কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, কারণ খাতায় নোট ডাউন করে নিলে তোমাদেরই পড়তে সুবিধা হবে। চলো 1 নম্বর কোশ্চেন কী বলছে, সামাজিক ইতিহাস কী? অ্যান্সার দেখে না। অ্যানাল গোষ্ঠীর উদ্যোগে 1960-এর দশক থেকে যে ইতিহাস সমাজের সাধারণ মানুষের জীবন জীবিকা কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছে তাই নতুন সামাজিক ইতিহাস চর্চা নামে কিন্তু পরিচিত। 2 নম্বর কোশ্চেন কী বলছে, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? অ্যান্সার দেখো, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্বগুলি হলো, 1 নম্বর বলছে সংবাদপত্র কিভাবে জনমত গঠনে সাহায্য করে তা জানা যায়। 2 নম্বর, ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনার বিভিন্ন দিক ফুটে ওঠে। 3 নম্বর বলছে 19 শতক ও 20 শতকে ভারতের জাতীয়তাবাদের উদ্ভব, প্রচার ও স্বাধীনতা আন্দোলনের কথা জানা যায়। 4 নম্বর বলছে 19 শতকে এদেশের সমাজ ও ধর্মের ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কার ছিল তার বিরুদ্ধে সমাজ সংস্কারক ও ধর্ম সংস্কারকরা কীভাবে সোচ্চার হয়েছিলেন তা কিন্তু জানা যায় এই সংবাদপত্রের মাধ্যমে। সংবাদপত্র ছিল বলেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারি। 3 নম্বর কি? 3 নম্বর কোশ্চেন বলছে হুতুম প্যাঁচার নকশা থেকে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়? অ্যান্সারটা দেখে নেবে। 19 শতকের কলকাতা তথা বাংলার তৎকালীন সমাজ এবং বাঙালিয়ানা এই 3টি বিষয় কালীপ্রসন্ন সিংহের রচিত হুতুম প্যাঁচার নকশার ব্যঙ্গাত্মক ও তির্যক ভঙ্গিমায় ফুটে উঠেছে। 1 নম্বর কী বলছে না, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির প্রথম ভাগ 1862 খ্রিস্টাব্দে ও দ্বিতীয় ভাগ 1863 খ্রিস্টাব্দে এবং সর্বোপরি 1868 খ্রিস্টাব্দে সম্পূর্ণ গ্রন্থরূপে প্রকাশিত হয়। 2 নম্বর বলছে গ্রন্থটির একদিকে চড়ক পার্বণ, রথযাত্রা, দুর্গাপূজা, বারোয়ারি পূজা, পূজা পার্বণ যেমন স্থান পেয়েছে, তেমনি কিন্তু আবার কলকাতার বাবু সমাজের ভণ্ডামি, বেপরোয়া জীবনের অন্ধকার দিক, ক্রিশ্চানি হুজুগ, মিউটিনি লং সাহেব, লখনৌয়ের বাদশাহ এর কথাও কিন্তু এতে ফুটে উঠেছে। 3 নম্বর কী বলছে না, কালীপ্রসন্ন সিংহ একদিকে ইংরেজি জানা নব্যবাবু ও অন্যদিকে গোড়া হিন্দু সমাজ উভয়েরই জীবনের স্ববিরোধিতাকে তুলে ধরেছিলেন। কোনো কোনো ক্ষেত্রে এরা প্রগতিশীলতা অপেক্ষা ধর্মীয় গোঁড়ামিকে অধিক মাত্রায় কিন্তু প্রাধান্য দিয়েছিলেন। তিনি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে তৎকালীন সমাজকে বিশ্লেষণ করেন এবং বাবু সংস্কৃতির তীব্র সমালোচনা করে তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজকে সচেতন করতে তার সামাজিক দায়িত্ব কিন্তু পালন করেছিলেন। 4 নম্বর কী বলছে না, কালীপ্রসন্ন সিংহ তার হুতুম প্যাঁচার নকশায় সমসাময়িক সমাজ ও কলকাতার ভোগবাদী নাগরিক জীবনের তীব্র সমালোচনা করলেও শালীনতার গণ্ডি কখনোই কিন্তু অতিক্রম করেনি। এটা শালীনতা হবে না, এটা স্বাধীনতা হবে। স্বাধীনতার গণ্ডি কিন্তু তিনি কখনোই অতিক্রম করেনি। লেখকের রসবোধ, সাহিত্যগুণ এবং সমাজ সচেতনতা বোধ হুতুম প্যাঁচার নকশাকে কালোত্তীর্ণ করেছে। হুতুম প্যাঁচার নকশাকে 19 শতকের ইতিহাসে তৎকালীন সমাজচিত্রের একটি জীবন্ত দলিল বলা যায়। এই সমস্ত বিষয় কিন্তু হুতুম প্যাঁচা নকশায় কিন্তু মানে ফুটে উঠেছিল। তৎকালীন সমাজের যে পরিস্থিতি সেটা কিন্তু কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশায় কিন্তু ধরা পড়েছিল, তৎকালীন সমাজের চিত্রটা। 4 নম্বর কোশ্চেন কী বলছে না, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা গত বছরে কিন্তু এবিটিএ টেস্ট পেপারে হিউজ পরিমাণে ছিল, এবছরও আছে কিন্তু আগের বছর দেয়নি। এই বছর আসার একটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। অ্যান্সার কী বলছে, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। নারী শিক্ষা প্রসারের প্রচেষ্টা। নারী শিক্ষা প্রসারে রাধাকান্ত দেব আন্তরিকভাবে আগ্রহী ছিলেন। তিনি 1812 খ্রিস্টাব্দে ত্রিশিক্ষা বিধায়ক নামে একটি গ্রন্থ রচনা করেন। এতে প্রমাণ করেন যে নারী শিক্ষা হিন্দু আদর্শ ঐতিহ্যের পরিপন্থী নয়। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে ভালো স্কুল পাঠ্য বই তৈরি করার জন্য ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হলে রাধাকান্ত দেব তার অবৈতনিক সম্পাদক পদে নিযুক্ত হন। 1819 খ্রিস্টাব্দে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি। 5 নম্বর কোশ্চেন কী বলছে না, বিপ্লব বলতে কী বোঝায়? বিপ্লব বলতে বোঝায় প্রথমত এটি এমন এক দীর্ঘস্থায়ী প্রক্রিয়া যা পুরনো অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক ব্যবস্থার ওপর আঘাত হেনে
তার আমূল পরিবর্তন ঘটায়। বিপ্লব কথার অর্থই কিন্তু কোনো বিষয়ের ওপর আমূল পরিবর্তন বা যে দ্রুত পরিবর্তন, সেই পরিবর্তনকেই কিন্তু বিপ্লব বলে। আর দ্বিতীয়ত কি না, একটি সুনির্দিষ্ট কক্ষকে সামনে রেখেই এই পরিবর্তন সংঘটিত হয়। তৃতীয়ত বলছে বিপ্লবের উদাহরণগুলি হলো আমেরিকার স্বাধীনতা বিপ্লব, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, চীনের সাংস্কৃতিক বিপ্লব। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিপ্লব কথাটা ব্যবহৃত হয়। আর বিপ্লব মানে সেই যে ক্ষেত্রটা বলছে, সেই ক্ষেত্রতে আমূল পরিবর্তন বা যে দ্রুত পরিবর্তন ঘটে, সেটাই কিন্তু বিপ্লব। 6 নম্বর কোশ্চেন কি বলছে, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? অ্যান্সার বলছে দেখো, 1859 থেকে 60 সালে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে নীল চাষিরা স্বতঃস্ফূর্তভাবে ও সংঘবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল, বাংলার ইতিহাসে নীল বিদ্রোহ নামে কিন্তু পরিচিত। এই বিদ্রোহকে বাঙালি বুদ্ধিজীবীদের একাংশ সমর্থন করে নীল চাষিদের পক্ষে দাঁড়ায়। এদের মধ্যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বিশেষভাবে উল্লেখযোগ্য। 1 নম্বর কি বলছে না, তিনি তার পত্রিকার মাধ্যমে নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশ করে নীল বিদ্রোহীদের পক্ষে জনমত গঠন করে। 2 নম্বর কি বলছে না, তার নীলা নির্লস প্রচেষ্টা ও ক্ষুরধার লেখনীর গুণী শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ইংরেজদের সম্পর্কে মোহভঙ্গ ঘটে এবং তারা কৃষকদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। 3 নম্বর কি বলছে, এছাড়া তিনি নীল চাষিদের আর্থিক সহায়তা এবং মামলা মোকদ্দমা চালানোর ক্ষেত্রে আইনি সহায়তার ব্যবস্থা করে বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছিলেন। 7 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও হিউজ পরিমাণে দেখা যাচ্ছে এই যে এক্সামের জন্য, কিন্তু এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সভা সমিতির যুগ বলতে কী বোঝো? না, 19 শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদ জেগে ওঠে। জাতীয়তাবাদের বিকাশের শুরুতে ভারতীয়রা উপলব্ধি করে যে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার। এই প্রেক্ষাপটে 19 শতকে দেশের বিভিন্ন প্রান্তে কতগুলি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এইভাবে 19 শতকের দ্বিতীয়ার্ধ জুড়ে বেশ কিছু রাজনৈতিক সংগঠন গড়ে ওঠায় ডক্টর অনিল শীল এই শতককে কিন্তু সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এই শতকের সময় কি কলকাতায় নানা রকম সমিতি গড়ে ওঠে, মাদ্রাজে গড়ে ওঠে, বোম্বাইতে গড়ে ওঠে, তাই এই সময়টাকে বলা হয় কিন্তু সভা সমিতির যুগ। 8 নম্বর কোশ্চেন কি বলছে, এই কোশ্চেনটাও অনেক সেটেই দেখা যাচ্ছে, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? অ্যান্সার দেখো না, ভারতের জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি বিশেষ উল্লেখযোগ্য। আনন্দমঠ 76-এর মন্বন্তরে পটভূমিতে রচিত এই উপন্যাসটি 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সন্তান দলের আদর্শে দেশের যুব সমাজকে দেশের পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়। দেশীয় সংস্কৃতি কি না, উপন্যাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। বন্দে মাতরম এই সঙ্গীতটি স্বদেশিকতার বীজমন্ত্র ছিল, বিপ্লববাদের প্রেরণা ও শক্তি ছিল, দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ও জাতীয়তাবোধ জাগরণের উপন্যাসটি বিশেষ ভূমিকা রয়েছে। 9 নম্বর কোশ্চেন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? অ্যান্সার দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে 1921 খ্রিস্টাব্দে নিজের শিক্ষা চিন্তার ভিত্তিতে বিশ্বভারতী নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। উদ্দেশ্য কী ছিল না, প্রাচীন ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় করার জন্য রবীন্দ্রনাথ বিশ্বভারতী গড়ে তুলেছিলেন। এক্ষেত্রে তিনি চেয়েছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ের মাধ্যমে বিশ্বভারতী গড়ে উঠুক। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিণত রূপ হল বিশ্বভারতী প্রতিষ্ঠা। আর একটা কথা বলে রাখি, আমি যেই সেটগুলো করাচ্ছি এই সেট থেকে লাস্টে কিন্তু তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশন আসবে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ লাস্ট মিনিট সাজেশনের মধ্যে আমি কিছু কোশ্চেন বলে দেবো, 20 থেকে 25টা কোশ্চেন বলে দেবো, যার মধ্যে তোমরা কিন্তু 11টা তোমাদের করতে হয়, মোট 22 নাম্বার, 11টা করতে হবে, তার মধ্যে তোমরা কিন্তু 10টা 11টা পেয়ে যাবে, ওর মধ্যেই কিন্তু 11টা কমন পেয়ে যাবে। সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাস্ট মিনিট সাজেশনের দিকে অবশ্যই কিন্তু ধ্যান রাখবে। 10 নম্বর কোশ্চেন কী বলছে, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? অ্যান্সার দেখো না, পঞ্চানন কর্মকার হচ্ছেন বাংলার ভাষায় ছাপাখানার হরফ নির্মাণের অন্যতম রূপকার। চার্লস উইলকিন্সের তৈরি বাংলা অক্ষরের টাইপ বা নকশাকে আরও মার্জিত রূপ দিয়ে তিনি আরও মার্জিত একটি নতুন হরফ নির্মাণ করেছিলেন। পঞ্চানন কর্মকারের এই হরফে ছাপা হয় হ্যালহেট রচিত একটি পূর্ণাঙ্গ বাংলা বই, যার নাম এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। প্রকৃত অর্থে পঞ্চানন কর্মকারের তৈরি হরফেই প্রথম শুরু হয় বাংলা ভাষায় পূর্ণাঙ্গ বই ছাপার কাজ। এইভাবে বাংলাদেশে ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার বা পঞ্চানন মল্লিক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল।
নম্বর কোশ্চেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও অনেকগুলো সেটাই পাওয়া যাচ্ছে। 3 কাঠিয়া প্রথা কী বা 3 কাঠিয়া ব্যবস্থা কাকে বলে? অ্যান্সার দেখো, 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ জেলায় 3 কাঠিয়া প্রথাকে কেন্দ্র করে মহাত্মা গান্ধীর নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল। 3 কাঠিয়া প্রথা, চম্পারণ জেলার নীলকর সাহেবরা চাষিদের জোর করে প্রতি 1 বিঘা জমির 3 কাঠায় নীল চাষ করতে কিন্তু বাধ্য করত। আবার এই উৎপাদিত নীল চাষিরা কম দামে নীলকরদের কাছে মানে নীল সাহেবদের কাছে বিক্রি করতে বাধ্য ছিল। এই প্রথাকেই কিন্তু 3 কাঠিয়া প্রথা বলা হতো। আচ্ছা, 12 নম্বর কোশ্চেনটা আমি পাইনি, মানে সেই মতো পাইনি, পাওয়া গেছে কিন্তু সেই মতো পাইনি, এই জন্য আমি কী করেছি রেখেছি। পরবর্তী সেটে কিন্তু একটা ডাউট সেট রাখবো, যার মধ্যে কিন্তু আমি আগের সেটের যে সমস্ত কোশ্চেনগুলো দেইনি আর এই যে কোশ্চেনটা এটা কিন্তু তার মধ্যে অ্যাড করে দেবো। 13 নম্বর কোশ্চেন কী বলছে, রশিদ আলী দিবস কেন পালিত হয়? অ্যান্সার দেখে নাও। রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। তার প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দের 11 থেকে 13ই ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন হয় এবং 12ই ফেব্রুয়ারি কিন্তু রশিদ আলী দিবসটা পালন করা হয়। 14 নম্বর কোশ্চেন, দলিত কাদের বলা হয়? এই কোশ্চেনটাও অসংখ্য সেটে আছে, তোমরা দেখতে পাবে। অর্থ কী না, দলিত কথাটি এসছে দলন শব্দ থেকে, যার অর্থ দমিয়ে রাখা। দলিত সমাজের উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের যে মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখে তাদের দলিত বলা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন দলিতদের নেতা। মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলতেন। বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিত বলতে সাধারণভাবে তপশিলিভুক্ত জাতি বা শিডিউল কাস্ট যারা, তাদেরকে বোঝায়। 15 নম্বর কোশ্চেন, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? অ্যান্সার দেখে নেবে। তেলেগু ভাষীদের জন্য পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হলে ভারতের বিভিন্ন স্থানে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি ওঠে। এরই প্রেক্ষাপটে ফজল আলীর নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। রাজ্য পুনর্গঠন করা হবে কি না, এর ভিত্তি কী হবে, কত সংখ্যক রাজ্য পুনর্গঠিত হবে বা রাজ্য পুনর্গঠনের সুফল ও কুফল আলোচনা করে সুপারিশ করা হয়েছিল এর প্রধান কাজ, মানে এই রাজ্য পুনর্গঠনই কিন্তু প্রধান কাজ ছিল। 16 নম্বর কোশ্চেন, এটাও হিউজ পরিমাণে অনেকগুলো সেটাই দেখতে পাবে তোমরা। পট্টি শ্রীরামলু কে ছিলেন না, অন্ধ্র অঞ্চলের ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আন্দোলন করে বিখ্যাত হয়েছেন কিন্তু পাত্তি শ্রীরামালু বা পট্টি শ্রীরামালু। স্মরণীয় হওয়ার কারণ কি না, 1952 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর তেলেগু ভাষাভাষীদের জন্য স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য দাবি তুলে তিনি আমরণ অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশ এর দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়। এর ফলস্বরূপ ভারত সরকার 18ই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে তার এই আন্দোলনের জন্য পত্তি শ্রীরামালু বা পাত্তি শ্রীরামালু অমরজীবী উপাধি দেওয়া হয় তাকে। বোঝা গেছে, এই জন্যই কিন্তু পত্তি শ্রীরামালু বিখ্যাত। ব্যাস, আজকে এই পর্যন্ত। পরবর্তী সেটটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর লাস্ট মিনিট সাজেশন যেটা বললাম সেটা কিন্তু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ লাস্ট মিনিট সাজেশন যেটা 20টা থেকে 25টা কোশ্চেন আমি কিন্তু বলে দেবো, তার মধ্যে তোমরা 11টা পেয়ে যাবে। চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো, আর বেশি দিন বাকি নেই, দেখতে দেখতে তোমাদের আর কিন্তু 1 মাস 2 দিন মতো এরকম বাকি, তারপরেই কিন্তু এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তোমার 10 তারিখ থেকে ফেব্রুয়ারি 10 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। চলো ভালো করে পড়তে থাকো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।